দুই আওয়ামী লীগ নির্বাচনে যাতে অংশ নিতে পারে সেটা নিশ্চিত করা হবে। অপরাধ ট্রাইব্যুনালকে কিভাবে আটকাতে হবে সে বিষয়ে জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বসে প্ল্যান ফাইনাল করেছে ভারত। কারণ মোহাম্মদ ইউনূসের একটা আশা ছিল, প্ল্যান ছিল, এবং ওখানকার জামাত এবং পাকিস্তানের ISI এর প্ল্যান ছিল এই যে অপরাধ ট্রাইব্যুনালের বিচার দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশে যেখানে নির্বাচন নাও হতে পারে, নির্বাচন পিছিয়ে যেতে পারে। 3 নম্বর যেটা আলোচনা হয়েছে, নির্বাচনের এটা খুবই গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ পয়েন্ট, তবুও এটা বিশেষভাবে বলছি তার কারণ এটা শেখ হাসিনা সম্পর্কিত। নির্বাচনে ঠিক হয়েছে, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হলেই শেখ হাসিনা দেশে ফিরবেন এবং এই ফেরা কিভাবে হবে সে বিষয়ে ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতের সেনা প্রতিনিধি দলের মুখোমুখি আলোচনা হয়েছে। ক্লোজ ডোর বৈঠক, রুদ্ধ দরজার ভেতরে। 4, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর এমনিতেই ক্ষেপে রয়েছে আমেরিকা। মার্কো রুবিও এই বিষয়ে আমেরিকার সরকারের পক্ষ থেকে মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দেওয়ার কথা বলেছেন যাতে দেশের অবস্থার অবনতি ঘটাবার মতো কোনো কাজ তিনি আর না করেন। ইতিপূর্বে যথেষ্ট সেই ধরনের কাজ করেছেন, কিন্তু আর যেন তা না করেন। মার্কো রুবিও আরও বলেন, সার্জিও গোর অর্থাৎ ভারতের যিনি রাষ্ট্রদূত মার্কিন এবং যার দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের দায়িত্ব ডোনাল্ড লুর জায়গায় যাকে দেয়া হয়েছে, তিনি মার্কো রুবিও আরও বলেন সেই সার্জিও গোর এই বিষয়ে ইউনূসকে প্রয়োজনীয় নির্দেশ এগুলো দিয়ে যাবেন। এই ফোন বার্তার কিছুক্ষণ পরেই সার্জিও গোর ফোন করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে। তথ্যাভিজ্ঞ সূত্র জানাচ্ছে এরপর ডোভাল এবং সার্জিও গোর মুখোমুখি বসেন। অপারেশন বাংলাদেশ নিয়ে নানান খুঁটিনাটি আলোচনা হয় তাদের মধ্যে। সেই আলোচনার বিশদ খুব সঙ্গত কারণেই বাইরে আসেনি, তবে এটুকু অনুমান যে এই পট পরিবর্তনে ক্রুদ্ধ হয়ে অর্থাৎ বাংলাদেশের ব্যাপারে ভারত এই যে এগিয়ে এসছে এবং তার সঙ্গে আমেরিকার সমর্থন আছে, এইটা বাংলাদেশের সন্ত্রাসী গোষ্ঠী ISI, জামাত এরা এটাতে খুশি নয়। সুতরাং সন্ত্রাসী গোষ্ঠীকে দিয়ে ভারতে নাশকতা চালানোর একটা পরিকল্পনা হতে পারে। এই নাশকতা চালালে কি হতে পারে ডোভাল জানিয়েছেন, বাংলাদেশ সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন যাতে দেশের ভেতরের সন্ত্রাসীরা এ ধরনের কোনো কাজ না করতে পারে, সেটা তিনি জরুরি ভিত্তিতে দেখবেন। আর সেই দেখাটা তিনি শুরু করে দিয়েছেন ভারতের অফিসাররা ঢাকাতে থাকার মধ্যেই। তিনি ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া শুরু করেছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে। লালমনিরহাট ও ঠাকুরগাঁওয়ে তার হঠাৎ যাওয়া এজন্যই। আর তিনি বাংলাদেশ ওয়াকারুজ্জামান বাংলাদেশ বর্ডার গার্ডস বা BGBকেও চরম সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং সরকারের কোনো কথা নয়, যেন সেনাপ্রধানের কথা শুনতে তারা বাধ্য এবং সেটাই তারা যে শুনতে হবে তাদের, সেটাও পরিষ্কার করে বলে দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। আগামীকাল 22শে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা সেনা অফিসারদের, যাদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। তাদের মধ্যে 14 জন অফিসার আপাতত ঢাকার সেনানিবাসে সেনা হেফাজতে রয়েছেন। মনে রাখবেন হেফাজতে আছেন, তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়নি,
কারণ গ্রেপ্তার করা হলে 24 ঘন্টার মধ্যে পুলিশের কাছে তাদের দিয়ে দেওয়ার কথা থাকে, কিন্তু সেটা দেয়া হয়নি। এতেই প্রমাণ যে তাদের গ্রেপ্তার করা হয়নি। আর গ্রেপ্তার করা হয়নি এজন্য যে তাদের নামে জারি পরোয়ানা সেটা নাকি সেনার হাতে আসেনি। কেন আসেনি, কেন গ্রেপ্তার করে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি, সেসব একটু ভালোভাবে চিন্তা করুন, বুঝতে পারবেন। এবং সেটা দেখলে বোঝা যায় আইসিটির ওপর বড় একটা চাপ ইতিমধ্যে এসে গেছে আর না এগোনোর জন্যে। কিন্তু আইসিটিকে দিয়ে যারা এগুলো করছে, পাকিস্তানের সেই আইএসআই, জামাত, ইসলামপন্থী শক্তিরা এবং কিছুটা বিএনপিও বটে। আর এনসিপি, তাদের কথা উল্লেখই করলাম না, তাদের এমনি বিরাট কিছু ক্ষমতা এই মুহূর্তে নেই। তো এই দেখলেই বোঝা যায় এদের সবার একটা চাপ। এরা যে আজকে এই যে চাপের ফলে আইসিটি যদি পিছিয়ে যায়, সেটা তাদের পরাজয়। কারণ এটা তো তাদেরও আগামী দিনের প্ল্যান এবং মরণ বাঁচন লড়াই। পিছিয়ে এলে, তারা যদি পিছিয়ে আসে, হাসিনার বিরুদ্ধে যেসব পরিকল্পনা তৈরি আছে সেসব বাদ দিতে হয়। সহজে এটা তারাও মানতে চাইবে না। সুতরাং একটা লড়াইয়ের জায়গাতে আসবে। লড়াই থামবে না চলবে, তার একটা সিদ্ধান্ত আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে দেখা যাবে। সেখানে কি হয় তার উপর নির্ভর করছে যে লড়াইটা আরো বড় হবে নাকি লড়াইটা এখানে শেষ হবে। আপাতত এটাই খবর যে নির্বাচন হচ্ছে বাংলাদেশে। সে নির্বাচন ফেব্রুয়ারির আগেও হয়ে যেতে পারে এবং নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হলেই শেখ হাসিনা দেশে ফিরবেন এবং আওয়ামী লীগকে নিয়েই এই নির্বাচন করতে হবে, এটাও ঠিক হয়ে গেছে। ভারত এবং আমেরিকার যৌথ প্ল্যান। আর এই পুরো প্ল্যানটা এইটা কার্যকর করার বাংলাদেশের মধ্যে বড় দায়িত্ব দেয়া হয়েছে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের উপর। আপনারা আজকে সকাল সকাল বাংলাদেশের এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলে যেটিকে আমরা দেখছি, কিংবা সোজা কথায় যেটি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের আদালত বলেই এখন বেশি পরিচিত, দেখলাম বাংলাদেশ সেনাবাহিনীর একদল অফিসারকে পুলিশের কনস্টেবলরা প্রিজন ভ্যান থেকে নামিয়ে দুপাশ দিয়ে তাদের হাত ধরে রীতিমতো চোর ডাকাতের মতো করে এই আদালতের ভিতরে নিয়ে যাচ্ছে এবং পরবর্তীতে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। এই ঘটনাটি যতটা সহজে আমি বললাম, বা আপনারা যারা এখন পর্যন্ত সরাসরি বিভিন্ন চ্যানেলে কিংবা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ দেখেছেন, দেখবেন প্রত্যেক সেনাবাহিনীর কর্মকর্তা তাদের অভিব্যক্তি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ যেটি প্রকাশ পেয়েছে যে তারা তাদের নিজেদের বাহিনীর কাছ থেকে, তাদের যে দীর্ঘ জীবন তারা যে চাকরি করছিলেন, কাজ করছিলেন, দেশ মাতৃকার টানে যে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, সেই সেনাবাহিনী রীতিমতো তাদেরকে এখন এই তাজুল ইসলামের হাতে তুলে দিয়েছে। এক কথায় যদি বলা যায়, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলতে গেলে পুরো বাংলাদেশ সেনাবাহিনীকেই ডক্টর ইউনূসের যে অন্যতম সিপাহসালার বিচারের নামে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই লোকটিকে দায়িত্ব দিয়েছে, স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের সময়ে যে তাদের পক্ষে দায়িত্ব পালন করেছিল সেই লোকটি, আর এই ওয়াকারুজ্জামান একজন সেনা প্রধান হয়ে পুরো সেনাবাহিনীকে এই তাজুল ইসলামের কাছে আত্মসমর্পণ করিয়েছে। আপনারা একটু ভাবুন, আমরা 1971-এর 16ই ডিসেম্বর বিকেলে যে দৃশ্যগুলো বা এর আগে কিংবা পরে যে দৃশ্যগুলো দেখা গেছে, যে পাকিস্তানি হানাদার বাহিনী যারা বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের কাছে, নেতাদের কাছে আত্মসমর্পণ করেছিল, যেইভাবে মাথা নিচু করে আজকে বাংলাদেশ সেনাবাহিনীকে, যেহেতু সেনাবাহিনীর 15 জন কর্মকর্তাকে সারিবদ্ধভাবে আত্মসমর্পণ করতে হলো, এটিকে অবশ্যই বলতে হবে পুরো সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে এই তাজুল ইসলামের কাছে। এখন প্রশ্নটি এটি দাঁড়াচ্ছেই, বাংলাদেশ সেনাবাহিনীর সবাই যারা নিজেদের আত্মমর্যাদায় বিশ্বাসী বলে নিজেদেরকে মনে করে থাকেন, তারা কি আসলেই সবাই এখন এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মতোই তাজুলের কাছে আত্মসমর্পণ করলেন? তারা কি এই দৃশ্যটি রীতিমতো উচ্ছ্বাস নিয়ে দেখেছেন, নাকি আপনারাও ভবিষ্যতে এমন পরিণতির দৃশ্য চোখের সামনে দেখতে পাচ্ছেন? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন থেকে স্বাভাবিকভাবেই যে কোনো সময় তার পরিণতি এমনটা হবে, সেটিও তিনি কি ধরে রেখেছেন, ভেবে রেখেছেন? তা না হলে সেনাবাহিনীর কর্মকর্তাদের ভেতর থেকে অনেকেই এই ঘটনায় রীতিমতো মর্মাহত হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন, অবাক হয়েছেন। তাদের কাছে বিশ্বাস হচ্ছে না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি করে বাংলাদেশ সেনাবাহিনীকে রীতিমতো লাইনে দাঁড়িয়ে এই তাজুলের কাছে আত্মসমর্পণ করিয়ে দিলেন। এটি যে করবেন অনেকেই বিশ্বাস করছিলেন না। সেনাবাহিনীর এসব কর্মকর্তারা যারা অন্ততপক্ষে সেনাবাহিনীকে ভালোবাসেন, মূল্যায়ন করেন, নিজেদের অস্তিত্বের বা প্রাণের একটি প্রতিষ্ঠান হিসেবে মনে করেন, তারা এর জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেই দায়ী করছেন এবং তারা বলছেন, তারা জানাচ্ছেন, সেনা আইনে যেখানে বিচারের ব্যবস্থা আছে, যদি সেনাবাহিনীর কেউ অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, তাদের জন্য সেই আদালতকেও ওয়াকারুজ্জামান অবজ্ঞা করলেন, তুচ্ছ করলেন এবং প্রত্যাখ্যান করেছেন বলেই, মানেন না বলেই তারা তাজুলের আদালতে সমর্পণ করলেন, আত্মসমর্পণ করালেন। তার মানে আজকে থেকে ধরে নিতে হবে, বা এটি কি পরিষ্কার হয়ে গেল, প্রমাণ হয়ে গেল যে সামরিক বাহিনীর বা সেনাবাহিনীর যে আদালত বা নিজস্ব আইনগত ভিত্তি বিচার ব্যবস্থা, যেটিকে কোর্ট মার্শাল বলা হয়, সেই কোর্ট মার্শাল আজকে থেকে কি বিলুপ্ত হয়ে গেল? এই প্রশ্নটি কিন্তু সেনাবাহিনীর ভিতরে জেগেছে। এখন এই যে আজকে আত্মসমর্পণের দৃশ্য দেখে সেনাবাহিনীর ভিতরে প্রতিক্রিয়া যা হচ্ছে, সেটির কি কোনো বহিঃপ্রকাশ ঘটবে কিনা তা জানি না, কিন্তু আজকের আসলেই সেনাবাহিনীর জন্য একটি বড় কলঙ্কের দিন হয়ে থাকবে। অন্ততপক্ষে যারা
সেনাবাহিনীর ভিতরে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা আছেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা বাংলাদেশকে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে মান সম্পন্ন আত্মমর্যাদার গৌরবের প্রতিষ্ঠান হিসেবে দেখেন এবং দেখছেন। বলছিলাম, চট্টগ্রামে আওয়ামী লীগের অফিস দখল করেছে এনসিপি নেতারা। এনসিপি নেতার নেতৃত্বে সমন্বয়করা তাতে যোগ দিয়েছেন এবং তারা আওয়ামী লীগের কার্যালয় দখল করেছে। প্রথম আলো কি বলছে? প্রথম আলো তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। তারা বলছে, চট্টগ্রামে এনসিপি নেতার নেতৃত্বে আওয়ামী লীগের কার্যালয় দখল। বলার আগে মানে এই ঘটনাটা প্রথম আলো কী বলছে সেটা বলার আগে একটু ভিডিওটা আপনারা দেখে আসুন যে সেখানে কি কি হয়েছে। বঙ্গবন্ধুর ছবি, বঙ্গবন্ধুর মুরাল কিভাবে ভাঙা হচ্ছে। দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ যদি করে থাকে তাহলে আদালত তার বিচার করবে। আদালত যদি দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাহলে আওয়ামী লীগের যাবতীয় যা সম্পদ, কর্মকাণ্ড তো অবশ্যই নিষিদ্ধ হবে। যাবতীয় সম্পদ সেটা ইচ্ছা করলে আদালতের নির্দেশে সরকার বাজেয়াপ্ত করতে পারে কিংবা সরকার সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করতে পারে, সরকারি কাজে লাগাতে পারে। সেটা সরকার করতে পারে, সেটা আদালতের আদেশে। কিন্তু এনসিপি কিংবা এনসিপির কোনো নেতা কি সেটা করতে পারে? কারো কার্যালয়ে গিয়ে দখলে নিতে পারে? এর আগে আমরা যেটা দেখেছি, 5 আগস্ট সরকার পতনের পরে আওয়ামী লীগের সারা দেশে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করা হয়েছে। সেটাকে না ধরা গেল যে একটা রাগ, একটা ক্রোধ, একটা ক্ষোভ জন্ম নিয়েছিল, যার বহিঃপ্রকাশ ঘটেছে তখন। কিন্তু 14 মাস পরে ঘটা করে এনসিপির কোনো এক নেতা কেন এই আওয়ামী লীগের কার্যালয় দখল করতে যাবে? সেখানে কি ঘটল, প্রকৃত অর্থে কি ঘটেছে একটু জেনে নিই। জাতীয় নাগরিক পার্টির এক নেতার নেতৃত্বে একদল তরুণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার কার্যালয় দখল করেছে এবং প্রথম আলো সেটাকে বলছে দখল করেছে। মঙ্গলবার দুপুরে নগরের নিউ মার্কেটের দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত কার্যালয়টি দখল করা হয়। এনসিপির চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগরের সাবেক আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এই দখলে নেতৃত্ব দেন। তার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং কর্মীরা ছিলেন। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় দখলে নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় একদল তরুণ কার্যালয়ের সামনে দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করছেন। এতে আরিফ মঈনুদ্দিন সহ এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরও দেখা গেছে। চট্টগ্রাম নগরের দোস্ত বিল্ডিং আওয়ামী লীগ ছাড়া বিএনপি, বাসদ, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের কার্যালয় রয়েছে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কার্যালয়ে এক দফা ভাঙচুর হয়েছিল। এরপর থেকে কার্যালয়টি তালাবদ্ধ ছিল। সেই তালাবদ্ধ কার্যালয়ে তালা ভেঙে সেটা পুনরায় ভাঙচুর করা হয়েছে এবং দখল করা হয়েছে। নতুন তালা মেরে এই দখলদারিত্ব বুঝে নিয়েছেন তারা। এই কার্যালয়ে রাতের আধারে তাদের অজুহাতটা কি? তাদেরকে যখন গণমাধ্যম জিজ্ঞাসা করছে যে কেন এই দখলদারিত্ব, তারা বলছে যে রাতের আধারে এখানে নাকি আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালিত হয়। অথচ হাস্যকর হলেও সত্য যে প্রথম আলোই বলছে যে এই একই বিল্ডিংয়ে বিএনপির অফিস, বাসদের অফিস, গণসংহতি আন্দোলনের অফিস সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের অফিস রয়েছে। এত অফিস থাকতে, বিশেষ করে বিএনপির অফিস থাকতে, সেখানে আওয়ামী লীগের কার্যালয়ে রাতের আধারে আওয়ামী লীগের লোকজন সেখানে গোপন মিটিং করে, বিভিন্ন কার্যক্রম করে। এই হচ্ছে গণমাধ্যম তাদেরকে জিজ্ঞাসা করলে এই অজুহাত তারা। এনসিপির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন তিনি এই কথা বলেছেন।
তিনি প্রথম আলোকে বলেছেন ভবনটিতে আওয়ামী লীগের কার্যক্রম চলতো, কিভাবে চলতো সেটা তো তাকে প্রমাণ দিতে হবে। রাতে ভবনটিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা সভা করতেন, এ খবর পাওয়ার পর আজকে সেখানে তারা গিয়েছেন। এরপর নিরাপত্তা রক্ষীকের রাতে এখানে কারা আসেন জিজ্ঞাসা করেছেন তারা। নিরাপত্তা রক্ষী স্বাভাবিকভাবেই বলেছেন যে এখানে কেউ আসে না। এরপর তারা তালা ভেঙে কার্যালয়ের ভেতরে ঢোকেন এবং সেখানে ঢুকে ভাঙচুর করেন। ভাঙচুর করে সেটাকে আবার তালাবদ্ধ নতুন তালা মেরে সেটা নিজেদের দখলে বুঝে নেন। আরিফ মঈনুদ্দিন প্রথম আলোকে আরও বলেছেন এই ভবনটি পরিত্যক্ত সম্পত্তি নাকি, এটা নাকি ৭১-এর পর বিহারিরা এই ভবনটি ফেলে যায়। ভবনটিতে আওয়ামী লীগ ছাড়া বিএনপি সহ আরও অনেক দলের কার্যালয় রয়েছে। যদি এটা পরিত্যক্ত সম্পত্তি হয় তাহলে আওয়ামী লীগ যদি সেখানে কার্যালয় করে অন্যায় করে থাকে তাহলে বিএনপি, বাসদ, গণসংহতি আন্দোলন তাদেরও তো অফিস রয়েছে, যান তাদেরটা ভাঙেন। যদি মানে সেই ক্ষমতা থাকে তাহলে তাদেরটাও ভেঙে দেন, যেহেতু পরিত্যক্ত সম্পত্তি বলছেন। মজার ব্যাপার হচ্ছে যদি সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ কর্মকাণ্ড করে থাকে তাহলে আপনি বড়জোর কি করতে পারেন? আপনি বড়জোর সেটা সরকারকে অবহিত করতে পারেন, আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে পারেন। সেটার কোনো তথ্য প্রমাণ থাকলে সেই প্রমাণগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিতে পারেন যে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও, কার্যক্রমের ওপরে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ এখানে এই ভবন ব্যবহার করে তাদের কার্যক্রম করছে, গোপন মিটিং করছে, ষড়যন্ত্র করছে, এরকম ব্যাপারগুলো করছে। সেটা না করে আপনি মানে ব্যাপারটা কি যে ওই যে আইন হাতে তুলে নেওয়া, বাংলা সিনেমার শেষ দৃশ্যে যেমন পুলিশ মারামারি শেষে নায়ক ভিলেন সবার উদ্দেশ্যে বলে যে আইন নিজের হাতে তুলে নেবেন না, পিস্তল তাক করে, বন্দুক তাক করে, তারপরে ভিলেনকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। ব্যাপারটা ওই রকম, মানে আইন নিজের হাতে তুলে যখন নিচ্ছে তখন পর্যন্ত পুলিশ কিংবা প্রশাসনের কোনো এই পদক্ষেপ এখানে দেখা যাচ্ছে না। এবং মজার ব্যাপার হচ্ছে যে পুলিশ এই ব্যাপারে মানে পুলিশকে জিজ্ঞাসা করলে পুলিশ বলে যে এই রাত পর্যন্ত তারা এই ব্যাপারে কোনো ধরনের কোনো খবর জানেন না, কোনো অভিযোগ মানে খবর জানেন না, কোনো অভিযোগ তারা পাননি। এই খবর তো তারা জানে যে এই দখলবাজি হয়েছে। তারা বলছেন যে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম তিনি বলেছেন যে রাত পর্যন্ত তাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি। তার মানে হচ্ছে যে এখানে আওয়ামী লীগ কোনো কর্মকাণ্ড চালাতো এই ব্যাপারে পুলিশের কাছে কোনো তথ্য নেই। তাহলে এনসিপি নেতা এই দখলদারিত্ব কেন করছেন, কোন অধিকারে করছেন, কোন ক্ষমতা বলে করছেন, সেই প্রশ্নগুলো আসে। আর সেই প্রশ্নগুলো যখন আসে এরই মাঝে আন্তর্জাতিক সম্প্রদায়ের মানে নড়াচড়া যখন শুরু হয়ে গেছে, সরকারের উপরে যখন প্রচণ্ড চাপ এসেছে যে নানা রকমের নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা, এই ব্যাপারগুলো বিরোধী মতকে দমন করার জন্য করা হচ্ছে এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেটা তোলার জন্য সরকারকে যখন চাপ দেওয়া হচ্ছে, সেরকম মুহূর্তে এই কার্যক্রমগুলো অন্তত বন্ধ করা যখন উচিত, তখন এগুলো যদি আরও বেশি করে করে তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় কি বলবে? আন্তর্জাতিক সম্প্রদায় তো বলবে যে এটা ডক্টর ইউনূসের নেতৃত্বে এই কাজগুলো হচ্ছে, এগুলো করানো হচ্ছে। সেটা নিশ্চয়ই ডক্টর ইউনূস করাচ্ছেন না, তাই না? ডক্টর ইউনূস নিশ্চয়ই ওদেরকে বলে দেননি যে তোমরা যাও আওয়ামী লীগের কার্যালয় দখল করো। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কার্যক্রমের ওপরে সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তারা বোধহয় ভুলেই গেছে যে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। আওয়ামী লীগের কোনো ধরনের মানে দলীয় কোনো ধরনের অফিস কিংবা সম্পদ বাজেয়াপ্ত করারও কোনো সিদ্ধান্ত আদালত কিংবা সরকারের কাছ থেকে আসেনি। ব্যাপারটা যদি ভুলে যাওয়ার ঘটনা থাকে এবং এনসিপি যদি আবারও দখলদারিত্ব নতুন করে, অভিযোগের মাত্রা কমে আসছিল, আবার নতুন করে যদি এই দখলদারিত্বের অভিযোগে জড়িয়ে পড়ে তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ যে অনিশ্চিত হয়ে পড়ছে সেটা আরও বেশি অনিশ্চিত হয়ে পড়বে, এখানে কোনো সন্দেহ নেই।